দেখুন, আমি কর্মসমিতির কোনো মিটিং নিয়ে কোনো বলার কিছু আমার অধিকার নেই। আমি কর্মসমিতির মেম্বারও নই, কর্মসমিতির কোনো ধারে কাছেও নেই। ওনার কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য, তিনারা নেত্রী যা বলেছেন সেটা তিনাদের পক্ষ থেকে প্রেসে এসছে, মিডিয়ায় শুনেছি। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন, 3টে ডিসিপ্লিনারি কমিটির কথা বলেছেন, যারা দলের সিস্টেম বা চেঞ্জ মানে ভঙ্গ করবে, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে 3বার নোটিশ দেবে, তারপরে তাকে দলে করবে। তা আমরা নোটিশ পাই, তখন নোটিশের জবাব দেব। দেখুন, আমি ডাইরেক্টলি বলছি যে 2012 সালে আমি তৃণমূলে এসেছিলাম, রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে 18 মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে। 18 সালে যারা এসছিল, যারা 12 সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল, যারা আমাকে বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য, তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে। যে এই ববি হাকিমদের তেল মেরে, ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নাম অপূর্ব সরকার, তার নাম আবু তাহের খান, তার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না, সে পাকা ব্যবসাদার। সে কি করে 4-4টে পোস্ট পায়? সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায়, সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায়, সে অন্য কিছুতে স্থান পেয়ে যায়, সে জেলা সভাপতি হয়ে যায়, সে এমপি হয়ে যায়। যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা। এখানে কি আছে শৃঙ্খলার? কিছুই নেই। সেক্ষেত্রে কি অভিষেক ব্যানার্জি ক্ষমতার গর্ব হচ্ছে দলে? কিছু লোক চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। কি হওয়া উচিত? 2026-এ ইলেকশন আসবে, তখন যেখানে আপনাকে বলছি যে ওর বক্তব্য গুরুত্ব নেই, সেই ববি হাকিমকেই ডিসিপ্লিনারি কমিটির একজন সদস্য করা হয়েছে। সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না, সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। হঠাৎ করে যে ভাবমূর্তি ফেরানোর জন্য আপনাদের দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া, ভাবমূর্তি কি নষ্ট হয়ে গেছে বলে আপনি কি মনে করছেন? না, আমি দলের ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি। আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই যোগ্য জবাব পাবে। এতটা নিচে নামতে চাইছি না, কিন্তু আপনারা সাংবাদিকতা করেন, আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন, আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পার্ট, আপনারা সেটা অ্যানালিসিস করবেন। নিক না, হোক না। আমরা দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। তাহলে আপনি কি বলতে চাইছেন যারা রক্ষা কমিটি নিয়েই আপনি প্রশ্ন তুলছেন? নিশ্চয়ই, কারণ আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য? যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে, তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি করে, ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই, ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল, ফর্ম বি দিয়েছিল, আমরা মানুষ ভোট দিয়েছে, আমরা জিতে গিয়েছি। তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই। তো আগামী আপনাকে যেভাবে অসম্মান করতে হলো বা এতদিন তৃণমূলে থেকেও আপনার যথাযথ জায়গা দিয়ে দেওয়া হচ্ছে না,
আপনি কি করবেন তাহলে? কি ঠিক করলেন? আমি এখনই কিছু বলবো না দাদা, 26-এর ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন। আমি এইটুকু বলছি, আমি দমাবার পাত্র নয়, আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না। আমি রাজনৈতিক ময়দানেই থাকব এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে, আমিও মানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থন্বেষীরা বসে আছে, তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে পাবে। তার প্রভাব কি আচ্ছা। 26-এ পড়তে পারে বলে মনে হয়? সেটা তো ভবিষ্যৎ কথা বলবে। হুমায়ুন দা, সেটা হচ্ছে এই যে কালকে যে কমিটি গঠন হয়েছে তার দুজন সদস্য হুম ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুম একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। কয়েকদিন আগে ববি হাকিম একটা ধর্মীয় মন্তব্য করেছেন, হুম। যারা মুসলমান না হলে নাকি তাদের মানুষ জীবন ব্যর্থ। এবং ওই তো মুসলমান না, ববি হাকিমই মুসলমান না, হাফ হিন্দু হাফ মুসলমান। আমি বলছি উনি প্রমাণ করুন তো যে উনি ফুল মুসলমান। তো উনি আবার কি বলবেন মুসলমানদের সম্বন্ধে? আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উনি নিজে অনেক বেশি শক্তিশালী। আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না। যে লোকদের 50,000 টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায়, তো ওনাকেও 2 লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে। এই তৃণমূল কংগ্রেসের হয়তো আজকে আপনি লাস্ট কথা বললেন, কারণ যে কথা আপনি বললেন দল নিশ্চিত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কি করবেন? নিক না, আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে। তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি? আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে। 2012 সালের 20শে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ। সেই রসিদটা আমার কাছে আছে, সেইটা থেকে বহিষ্কার করে দেবে। সেটার তো কোনো কথা বলারই জায়গা নাই। আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে, ববি হাকিম বলেছে, আমাদের কথার কোনো গুরুত্ব নেই। তো আমাদেরকে বিধানসভার সদস্য, আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরাম মেনটেন করে চলি, তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে শোকজ করতে পারবে না। আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো শোকজ করতে পারবে না। পারবে কি? আপনারা বলুন, আপনারা সাংবাদিক পারবেন আইনত। আমি তো সেখানে কিছু বলছি না, কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটে না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি। মার্ডারও হয়ে যেতে পারি, কারণ এদের তো হেভি প্রভাব। এরা যখন দেখবে হুমায়ুন কবিরকে ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন হুমায়ুন কবিরকে প্রভাব খাটি মেরে দেওয়া হতে পারে। আপনারও তো প্রভাব আছে এই প্রচুর। ভয়টা পাচ্ছেন কেন? মুর্শিদাবাদে আমি জনগণ আমার এই সঙ্গে ভয়টা আছে, পাচ্ছেন কেন? মুর্শিদাবাদে আপনারও প্রভাব আছে। জনগণ আমার সঙ্গে আছে। এটা বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন, এখন সুপ্রিম কোর্টে বিচারপতি আছেন। 2016 সালে আমি যখন 74,200 ভোট পেয়েছিলাম, 210, তখন আমার সিকিউরিটি কেউ ছিল না। তা আমি হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম আমার পার্সোনাল। তার আগে 2007 সাল থেকে বামফ্রন্ট সরকারের বুদ্ধবাবুর পুলিশে বাসব দাশগুপ্ত এসপি ছিলেন, আমাকে একটা সিকিউরিটি দিয়ে রেখেছিলেন। সেটাও হাইকোর্টের সৌমিত্র পাল জাজ দিয়েছিলেন। তো সেইটার পরে 2016 সালে যখন আমি বিনা সিকিউরিটিতে আমার প্রাইভেট আমার লাইসেন্স আছে রিভলভারের, সেটা নিয়ে আর 2জন প্রাইভেট সিকিউরিটিকে পুষে আমি 2016 সালের ভোট করেছিলাম। তারপরে আমি আশঙ্কা করেছিলাম যে আমাকে পাবলিক খুব ভালোবাসে, কিন্তু প্রশাসনের আমি কুনজরে আছি, কাজে আমি যে কোনো কারণে আক্রান্ত হতে পারি। তো সেই সময় যখন আমি মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে একটা সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, গভর্নমেন্ট সিকিউরিটি দেওয়ার, আমার এখনো মনে আছে। উনি এখন সুপ্রিম কোর্টের জাজ আছেন, দীপঙ্কর দত্ত। তো উনি বলেছিলেন যে লোকটা একাই দুটো শাসক দলকে, কেন্দ্রের বিজেপি সরকার 16তে, 14তে এসছে, আর 11তেই এসছে মমতা ব্যানার্জি সরকার, দুটো সরকারি শাসক দলের প্রার্থীতে সিকিউরিটি ফরফিট করে দিতে পারে, একাই 74,210 ভোট ক্যারি করতে পারে, তার আবার 2জন পুলিশের কি দরকার? ও তো মাস লিডার, ওটা রায়ে বলে দিয়েছিল, সে কপি এখনো আমার কাছে আছে। তা আমি চক্রান্তের শিকার হতে পারি, সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। সেই কারণে কি আপনি চাইছেন যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক?
বললাম তো একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না। আমি অনেক আগে থেকে বলেছি, এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার। আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে। তা আপনি কি অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো ভাবনা? দল কোনো পরিবর্তন করব না। দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না, এটুকু আপনাকে বলতে পারি। তাহলে নির্দলেও দাঁড়িয়ে যাবে। 100 বার আমি তো বলছি, আমি দল কোনো পরিবর্তন করব না। আমি কোনো দলকে বিশ্বাস করি না, কারণ আমি বিজেপি দেখে এসেছি। 18 মাস বিজেপিতে ছিলাম। 2019 সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম। কংগ্রেস দলটা 30 বছর করেছি। এই অধীর চৌধুরীরা মুখে অনেক কথা বলে, কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে। সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে, তেমনি অধীর চৌধুরীর কংগ্রেসও। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখতে চান আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। আপনি এই কথার জবাব নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করেছে, তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না? তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন, তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন। আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবিয়ে রাখতে হবে? কেন? কার স্বার্থে ঘা লাগছে? এই ভাইপোর মধ্যে কি কোথাও কি দূরত্ব বাড়ানোর কেউ চেষ্টা করছে? চেষ্টা তো করছে, কিন্তু তারা সাকসেস হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশনে আগামী দিনে পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। মানে দুজন যদি একসাথে থাকে অনেকেরই অনেকেরই গাত্রদাহ হবে। যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয়, তাদের অসুবিধা হবে। ঠিক আছে।